মিছিলগুলি অর্গানাইজ যেভাবে করে, আপনি যদি কোনো ভিডিও খুব কেয়ারফুলি অবজার্ভ করেন, সেখানে দেখবেন যে নারীদেরকে ডেকে 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 সামনে দাঁড় করায়, যে যত মানে আঘাত সব নারীর উপর থেকে যাবে। অর নারী যদি দেখে তাহলে হয়তো কিছু হবে না। এখন শুনতে হচ্ছে আমাদের নির্বাচনের আগে যে নারীকে আমরা এমপি পদেও মনোনয়ন দিব না, দল পরিচালনায় সুযোগ দেব না। অনেক দল বলছে যে তারা অসমর্থ, তারা এটার জন্য প্রস্তুত হয় নাই, তাদেরকে প্রস্তুত করে তারপর দেব। মানে প্রস্তুত পুরুষ নারীকে প্রস্তুত করবে। কিন্তু আমরা দেখেছি এদেশে সফল নারী রাষ্ট্র পরিচালনার পরিমণ্ডলে দীর্ঘদিন ছিলেন এবং সফলভাবেই ছিল। প্রথমবারের মতো মনে হয় বেহেশতের টিকিট বিক্রি করা হচ্ছে, যে দাঁড়িপাল্লায় ভোট দিলে আপনি বেহেশতে যেতে পারবেন। এবং গ্রামে গঞ্জে কিন্তু নারীদের দিয়ে প্রচারণা চালানো হচ্ছে, কিন্তু নারীরা কোনো লিডারশিপে নাই, সেটা আমরা জানি। আমার মনে হয় এবার যে আমরা যে সংসদটা পাবো, যদি নির্বাচন হয় ভালোভাবে, বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে কম নারী সংসদ সদস্য দেখব, সবচেয়ে কম সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্য দেখব, কারণ প্রার্থী করা হয়েছে কম। সুপ্রিয় দর্শক, কাভার স্টোরির আজকের পর্বে আপনাদের স্বাগত জানাই। আমাদের সঙ্গে আজকে রয়েছেন অতিথি নাহিদ আক্তার, উনি গবেষক, সমাজ বিশ্লেষক এবং শিক্ষক। আর রয়েছেন আলতাফ পারভেজ, যিনি লেখক এবং গবেষক। আমরা আজকে নাহিদ আপা এবং আলতাফ ভাই, আমরা বাংলাদেশের নির্বাচন, আসন্ন নির্বাচন এবং এর সাথে প্রাসঙ্গিক কিছু বিষয় নিয়ে কথা বলতে চাই। শুরু করি নাহিদ আপা আপনাকে দিয়ে। বাংলাদেশে অনেক বছর পর বলা হচ্ছে যে যেটা অংশগ্রহণমূলক নির্বাচন, সেরকম একটা নির্বাচন হতে যাচ্ছে। কিন্তু একই সাথে আবার আমরা এটাও দেখছি যে খুব সহিংসতার মাত্রাটা খুব বেশি। তো সেইটাও অনেকের কাছে একটা আতঙ্ক যে নির্বাচন তো এখনো কয়েকদিন বাকি আছে, এই সময়টা এই সহিংসতা কোন জায়গায় যাবে এবং নির্বাচনটা আদৌ সুষ্ঠুভাবে হতে পারবে কিনা, আপনি কি মনে করেন? আপনাকে অসংখ্য ধন্যবাদ। কভার স্টোরির প্রতি অসম্ভব শুভকামনা রইল। নির্বাচনের যে আপনি ঠিকই বলেছেন যে অনেক বছর পরে মানুষের অনেক আশা আকাঙ্ক্ষা যে আমরা একটা সুষ্ঠু নির্বাচনের পথে যাচ্ছি, এবং আমাদের যে প্রধান উপদেষ্টা আছে উনি বলেছেন যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ নির্বাচন হতে যাচ্ছে। কিন্তু সর্বকালের সর্বশ্রেষ্ঠ নির্বাচন মানে হবে কিনা এটা নিয়ে সবারই শঙ্কা আছে, কারণ দেখা যাচ্ছে যে সহিংসতা দিন দিন বাড়ছে, এবং আমরা যতটুকু দেখেছি যে জানুয়ারি মাসে মনে হয় সহিংসতার পরিমাণ সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে, এবং দলগুলিও যথারীতি প্রিমিটিভ স্টাইলে বিগত দিনে যেরকম একে অন্যের প্রতি কাদা ছোড়াছুড়ি করেছে, সেরকম কাদা ছোড়াছুড়ি সেটাও চলমান। শুরুতে আসলে আমার একটা হোপ ছিল, যখন তারেক রহমান বাংলাদেশে এসছেন তখন ওনার মানে উনি যে সমস্ত বক্তব্য দিয়েছিলেন সেই বক্তব্যগুলি খুব পজিটিভ ছিল, এবং কাউকে আক্রমণ না করে হয়েছে। তো তারপরে কিছুদিন পরে দেখলাম যে কিছুটা পরিবর্তন হয়েছে, হয়তো পরিস্থিতির সাথে খাপ খাইয়ে ওনাকেও স্ট্র্যাটেজি চেঞ্জ করতে হয়েছে, কারণ কিছু কোয়েশ্চেনের আনসার ওনাকে করতে হয়েছে। যেমন এখন নির্বাচনে বাংলাদেশে খুব দুঃখজনকভাবে যেটা হচ্ছে সেটা হচ্ছে ধর্মকে বিক্রি করা, মানে রিলিজিয়ানকে পলিটিক্যাল ওয়েপন হিসেবে যে ব্যবহার করা, সেটা আমরা এটা তো ধরেন যে বাংলাদেশে ওইভাবে একেবারে নতুনও না, সবসময় হয়েছে। আপনি কি মানে কোনো বিশেষ দেখছেন যে এইবার অন্যবারের চেয়ে কোনো বিশেষভাবে ধর্মকে ব্যবহারের প্রবণতা? আগে ব্যবহার হয়েছে, আমরা বিভিন্নভাবে দেখেছি। মানে যখনই নির্বাচন হয় তখনই টুপি পরা বা মাথায় কাপড় দেয়া এই সমস্ত দেখেছি, বা ধর্মকর্ম করা, মসজিদে যাওয়া, ওখানে আপনার প্রচারণা চালানো, এগুলি দেখেছি। কিন্তু এইবার খুব বিশেষভাবে হচ্ছে, একেবারেই স্পেশালি হচ্ছে। সেটা হচ্ছে যে এবার প্রথমবারের মতো মনে হয় বেহেশতের টিকিট বিক্রি করা হচ্ছে, যে দাঁড়িপাল্লায় ভোট দিলে আপনি বেহেশতে যেতে পারবেন। এবং গ্রামে গঞ্জে কিন্তু নারীদের দিয়ে প্রচারণা চালানো হচ্ছে, কিন্তু নারীরা কোনো লিডারশিপে নাই, সেটা আমরা জানি। এবং জামাতের কোনো নারী প্রার্থীও নেই।
কিন্তু নারীরা কিন্তু খুব ঢালাওভাবে প্রচার প্রচারণার কাজে লিপ্ত, এবং আম, তারা কিন্তু বাড়ি বাড়ি গিয়ে বলছে যে জামাতকে যদি ভোট দেন আপনারা, তাহলে মানে এটা সোয়াব হবে, বা আপনারা এটাতে মানে জান্নাতে যেতে পারবেন। এবং আমরা টিভি টক শোতেও মাঝে মধ্যে দেখছি এই ধরনের কথাবার্তা, ইভেন বক্তৃতায় আমরা ঢালাওভাবে দেখছি। তো সেই জিনিসটা মনে হয় একটা কাউন্টার ন্যারেটিভ তৈরি করার জন্য তারেক রহমানও সেই ধরনের কথাবার্তা বলেছে, নিশ্চয়ই খেয়াল করেছেন। একটু আলতাফ ভাইয়ের কাছে আসি, যে এই প্রসঙ্গে নাহিদ আপা যেটা বললেন যে বিশেষ করে নারী প্রার্থীদের অবস্থা, আপনি আলতাফ ভাই এটাকে কিভাবে দেখেন? অন্য ধরেন আমরা হয়তো 18-র নির্বাচন, 4-এর নির্বাচন বাদ দিলাম, তার আগের নির্বাচনগুলো ধরে আর কি, যে নারী প্রার্থী এবং শুধু নারী না, অন্য প্রান্তিক সংখ্যালঘু, ধর্মীয় সংখ্যালঘু, অন্য প্রান্তিক জনগোষ্ঠীর প্রার্থী হিসাবে এইবারে কেমন দেখা যাচ্ছে? আমার মনে হয় এবার যে আমরা যে সংসদটা পাবো, যদি নির্বাচন হয় ভালোভাবে, বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে কম নারী সংসদ সদস্য দেখব, সবচেয়ে কম সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্য দেখব। মানে এটা হবে একটা বড়, এই দুই সূচকে একটা বড় নেতিবাচক মোড় বদল আর কি। কারণ প্রার্থী করা হয়েছে কম, ফলে বিজয়ী পাবো তো আরও কম স্বাভাবিকভাবে। দেখুন, বৈশ্বিকভাবে এখন বিভিন্ন দেশের সংসদে নারী সদস্যদের গড় হলো 26%। আমাদের দেশে মনোনয়ন 5 ভাগের অনেক নিচে সব দলের গড়। তার মানে ফারাকটা তো খুব বোঝা যাচ্ছে। আমাদের পরে নেপালে গণঅভ্যুত্থান হলো, এবং নেপালে আমাদের 12 দিন পরে নির্বাচন। আমাদের 12 তারিখে, এর 10-12 দিন পরেই নেপালেও নির্বাচন। নেপালের মনোনয়নে 10 ভাগের বেশি নারী। তার মানে আমরা সাউথ এশিয়ার মানদণ্ডেও অনেক পিছিয়ে। আমাদের আগে গণঅভ্যুত্থান হয়েছিল শ্রীলঙ্কায়। শ্রীলঙ্কা তো নারীকে প্রেসিডেন্ট বানিয়েছে রীতিমতো। ফলে সাউথ এশিয়ার মানদণ্ডেও আমরা পিছিয়ে, এবং বৈশ্বিক মানদণ্ডেও আমরা অনেক পিছিয়ে গেলাম এবার। এটা হলো একটা দিক। আরেকটা বিষয় বোধ আলতাফ ভাই, যে 30 বা 35 বছরের মধ্যে প্রথমবারের মতো বোধহয় আমরা নারী প্রধানমন্ত্রীও পাবো না এবার। না, সেটা তো আছে, নারী প্রধানমন্ত্রী তো ছিল, ভবিষ্যতে হবে, পুরুষ প্রধানমন্ত্রী হবে, কিন্তু একটা দেশের পার্লামেন্টে 8 কোটি মানুষের প্রতিনিধিত্ব যদি 5 ভাগেরও কম থাকে, সংখ্যালঘুদের প্রতিনিধিত্ব যদি তাদের জনসংখ্যার হিস্যার তুলনায় অনেক কম থাকে, তাহলে এই পার্লামেন্টটা ঠিক প্রতিনিধিত্বশীল হয় না। এইটা হলো আমাদের জন্য একটা নেতিবাচক দিক আর কি। এর বাইরে যেটা ঘটেছে, নারীদের যে প্রার্থী করা হয়েছে কম, শুধু তাই না, একটা নারী বিরোধী, নারীকে অপ্রাসঙ্গিক বিবেচনা, নারীকে একটা দ্বিতীয় শ্রেণীর নাগরিক মনে করা, নারীর যে অর্থনৈতিক অবদান, বা নারীকে অযোগ্য ভাবা, অযোগ্য বলার একটা বিরাট একটা সুনামি দেখছি আমরা রীতিমতো। তো এইটা আরেকটা বিপদ। অর্থাৎ আমরা পার্লামেন্টকে একভাবে দেখতে পাবো, সেটা একটা নেতিবাচক দিক। আবার সমাজকে নারী, সংখ্যালঘু, আদিবাসী ইত্যাদি প্রশ্নে এমন একটা জায়গায় আমরা এনে হতে দেখলাম, যেটা আমাদের দেশে আরেক বিপর্যয় আমি বলবো। একটা বাংলাদেশের সমাজ একটা নেতিবাচক জায়গায় এসে দাঁড়ালো মনে হচ্ছে, এবং দুর্ভাগ্যজনকভাবে এতে রাষ্ট্রযন্ত্রের, সরকারি নীতি নির্ধারকদের এক ধরনের সহানুভূতি দেখা যাচ্ছে, সবুজ সংকেত দেখা যাচ্ছে, একটা তাদের ইন্ধন দেখা যাচ্ছে, তাদের সম্মতি দেখা যাচ্ছে। নাহিদ আপাকে জিজ্ঞেস করি, যে নারীর প্রতিনিধিত্বের ব্যাপারটা তো আলতাফ ভাই বললেন, আর একটা প্রবণতা আমরা দেখছি যে দেখেন প্রতিনিধিত্ব তো কম, কিন্তু যে দলগুলো একেবারেই প্রতিনিধিত্ব রাখে নাই অথবা খুবই কম রেখেছে, তারাও কি বিভিন্ন বক্তৃতা বিবৃতিতে নারীর সুরক্ষার ব্যাপারে বেশ সোচ্চার দেখাচ্ছেন আর কি। তো ব্যাপারটা হচ্ছে যে এমন যে হলো যে আমরা পুরুষ হিসাবে আমরা হচ্ছে নারীকে এমনভাবে দেখছি যে আমরা নারীকে সম্মান করি, সুরক্ষা দেই, কিন্তু নেতৃত্ব না। কিন্তু নারীর নেতৃত্বের জায়গায় আমাদের এটাকে আপনি কিভাবে দেখেন?
আমি একটুখানি পেছনে যাই, তারপরে বলি। আমাদের এখানে দুবার নারী প্রধানমন্ত্রী ছিলেন, এবং রওশন এরশাদও একটা সময় টিমের হাল ধরেছিলেন। বাট এই যে নারী নেতৃত্ব বলি, এনাদেরকে কিন্তু আমরা, মানে আমি কিন্তু মনে করি না যে তারা ফিমেইলের রেপ্রেজেন্টেটিভ হিসেবে এসেছিল, বা জনগণ তাদেরকে এই জন্য ভোট দিয়েছিল যে আমরা, আমাদের একটা ইনক্লুসিভ সোসাইটি আছে যেখানে আমরা নারী নেতৃত্বকেও গ্রহণ করি, এজন্য না। ওই আমাদের যেটা হয়েছে সেটা হচ্ছে যে মানে ইনহেরিটেন্সের একটা ব্যাপার হয়েছে, তাই না? যে কিনা মানে কেউ খালেদা জি বাবার বেগম, কন্যা, হ্যাঁ, কেউ স্বামীর রাইট, স্ত্রী, এইভাবে এসছে। সুতরাং ওই যে নারী প্রধানমন্ত্রী, আমি বলতে চাচ্ছি না যে তারা ভালো কাজ করেনি, তাদের লিডারশিপ কোয়ালিটি ডেফিনেটলি ছিল বলেই তারা অনেকদিন টিকে থাকতে পেরেছে। তো ওখানে আমি তাদেরকে ফুল ক্রেডিট দিতে চাচ্ছি। কিন্তু নারীকে লিডারশিপ যে রোলে, কিন্তু বাংলাদেশ এখনো ওভাবে ইনক্লুসিভলি দেখতে চায় না। যে একটা নন পলিটিক্যাল ফ্যামিলি থেকে যে এসছে, বাংলাদেশ মানে আপনি বাংলাদেশ সোসাইটির কথা বলছেন নাকি রাজনৈতিক দলগুলোর কথা বলছেন? সবাই, রাজনৈতিক দলগুলিতে নারী 5%-এরও কম, ইভেন বড় বড় দলগুলিতেও কম। আমি দেখেছেন অনেককে এক্সক্লুড করা হয়েছে, বহিষ্কার করা হয়েছে। কিন্তু দেখেন, আমরা যদি জুলাই আগস্টের দিকে তাকাই, তাহলে আমরা কিন্তু দেখি যে অনেক নারী ওই ওই আন্দোলনে কিন্তু বেশ নেতৃস্থানীয় পর্যায়ে আছেন, এবং তাদের পেছনেও অনেকে ওই আন্দোলনে সক্রিয় ছিলেন। তো একেবারেই যে নারীর নেতৃত্ব আমাদের সমাজ মানছে না, এটা কি এইভাবে নাকি আমাদেরকে ওইটা গেলানো হচ্ছে? আচ্ছা, নারীকে ঢাল হিসেবে ব্যবহার করা যায়, প্রচারণায় ব্যবহার করা যায়। আপনি দেখবেন যে যে কোনো আন্দোলনের সময় নারীদের সামনে রাখে, মিছিলগুলি অর্গানাইজ যেভাবে করে, আপনি যদি কোনো ভিডিও খুব কেয়ারফুলি অবজার্ভ করেন, সেখানে দেখবেন যে নারীদেরকে ডেকে 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 সামনে দাঁড় করায়, যে যত মানে আঘাত সব নারীর উপর থেকে যাবে, অর নারী যদি দেখে তাহলে হয়তো কিছু হবে না। নিশ্চয়ই দলগুলির মধ্যে ওরকম পরিবেশ নেই, যার জন্য তারা ওখানে আসছে না। সোসাইটিতে ওই পরিবেশটা নাই নারীর নেতৃত্বের জায়গায়। আলতাফ ভাই বিষয়টাকে কিভাবে দেখেন? না, এটা ঠিক। যেমন ইদানিং একটা আলোচনা হচ্ছে যে বাংলাদেশের নির্বাচনটা এবার অংশগ্রহণমূলক হচ্ছে কি হচ্ছে না, ইনক্লুসিভ হচ্ছে কি হচ্ছে না। কিন্তু এই আলোচনার উত্তর দিতে যে সবাই যারা বলছেন যে অংশগ্রহণমূলক হচ্ছে না, তারা মূলত আওয়ামী লীগ এবং ওই জোট না থাকার কারণে অংশগ্রহণমূলক হচ্ছে না বলছে। এটা একটা যুক্তি তো অবশ্যই, কিন্তু নারী এবং সংখ্যালঘুর জায়গা থেকেও কিন্তু এই নির্বাচনটা অংশগ্রহণমূলক হচ্ছে না। কিন্তু এখন শুনতে হচ্ছে আমাদের নির্বাচনের আগে যে নারীকে আমরা এমপি পদেও মনোনয়ন দিব না, দল পরিচালনায় সুযোগ দেব না। অনেক দল বলছে যে তারা অসমর্থ, তারা এটার জন্য প্রস্তুত হয় নাই, তাদেরকে প্রস্তুত করে তারপর দেব, মানে প্রস্তুত পুরুষ নারীকে প্রস্তুত করবে। কিন্তু আমরা দেখেছি এদেশে সফল নারী রাষ্ট্র পরিচালনার পরিমণ্ডলে দীর্ঘদিন ছিলেন এবং সফলভাবেই ছিলেন। কিন্তু এটা একটা জবরদস্তিমূলকভাবে, আমি বলবো সামাজিক রাষ্ট্রীয় কাঠামো ইত্যাদির মাধ্যমে এবার গণ অভ্যুত্থানের পর পর নানা মহল নারীকে একটা কোণঠাসা করতে পেরেছে সফলভাবে। তো এইটা একটা, আমি বলবো একটা সাম্প্রতিক ফেনোমেনন, এবং এটা জনপ্রিয়তাও পাচ্ছে। যে নারী বিরোধী যে বাংলাদেশে একটা রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয়েছে, প্রশাসনিক পরিস্থিতি তৈরি হয়েছে, নির্বাচনী পরিস্থিতি তৈরি হয়েছে, এটা কিছুটা জনপ্রিয় ভিত্তিও আছে এটার, এটা আমাদের নির্মোহভাবে বলতেই হবে। কিন্তু এইটা বাস্তবতা তৈরি হয়েছে, আমি বলবো এটা একটা সাম্প্রতিক প্রবণতা। কিন্তু এটা সাম্প্রতিক বিচ্ছিন্ন প্রবণতা নয়, এটার একটা সামাজিক ভিত্তি রয়ে গেছে। এবং আগামী দিনেও আমার শঙ্কা যে নারীরা নিজেরা যদি উদ্যোগী হয়ে রাজনৈতিক ভূমিকায় লিপ্ত না হয়, সংগঠন, সাংস্কৃতিক কাজ, অর্থনৈতিক কাজে জোরে সোরে না নামে, তাহলে নারীদের পরিসর আরও কমে যাবে। আরেকটা প্রসঙ্গে আসি, সেটা হলো যে যেটা নাহিদ আপা আপনিও বললেন যে ধর্মের ব্যবহার আমরা বেশি দেখছি। আরেকটা জিনিস আলতাফ ভাই আপনাকে দিয়ে শুরু করি। আমরা সবসময় দেখেছি যে আমাদের এইখানে
না, এই ধর্মের ব্যবহার নিয়ে আমি একটা কথা বলতে চাই। হ্যাঁ, ওর সাথে যদি এটাও একটু বলেন যে আমরা আমরা অন্যান্য সময় দেখেছি নির্বাচনে যে ধর্মের ব্যবহার একটা দিক, কিন্তু আরেকটা স্ট্রং ইয়ে থাকে যে সেকুলার আইডিওলজিও থাকে আর কি, সেটা অতটা শক্তিশালী হয়ে না থাকলেও থাকে। এবারে সেটা কি একেবারে অনুপস্থিত মনে হচ্ছে? হ্যাঁ, এটা বাংলাদেশের সমাজে একটা বড় মোড় বদল ঘটে গেছে। বিশেষ করে একটা বড় ধরনের ডানপন্থার উত্থান ঘটে গেছে এখন, এবং ধর্ম চিন্তাকে রাজনীতিতে এবং সমাজের প্রত্যেক পরিসরে ভিন্ন মত দমনের উপায় হিসাবে, হাতিয়ার হিসাবে ব্যবহার করা হচ্ছে। কিন্তু আমি বলবো অধর্মের ব্যবহারটাই বেশি বেড়েছে। আমি একটা উদাহরণ দিতে চাই। দেখুন, এবারই প্রথম প্রচারণায় আসলো যে একটা বিশেষ দলের বিশেষ প্রতীককে ভোট দিলে বেহেশতে যাওয়া যায়, একটা বিশেষ দলের বিশেষ প্রতীককে ভোট না দিলে ঈমান থাকবে না। ওকে, ধর্মের ব্যবহার অতীতে ছিল, আপা বলেছেন, কিন্তু এই বিষয়গুলো এই প্রথম আসলো, আমি বলবো আর কি, বড় আকারে মোটা দাগের প্রবণতা হিসেবে। ওআইসির সদস্য দেশ 56টি, 56। ওআইসির কোনো দেশে এরকম দল নাই যে দাবি করছে যে আমার প্রতীকে ভোট দিলে বেহেশতে যাওয়া যাবে। অর্থাৎ এই 56টা মুসলিম প্রধান দেশের মধ্যে এটা একটা কিন্তু বড় ঘটনা, ইউনিক। এটা খুবই ইউনিক ঘটনা যে এমন একটা দলের আবির্ভাব ঘটেছে যারা রাজনৈতিক পছন্দের বিনিময়ে বেহেশতের টিকিটও দিচ্ছে, রাইট। ইমানের পরীক্ষাটাও হচ্ছে। আমি বলছি এটা ধর্মের বিকৃতি এই কারণে, দেখুন, এবং গণতন্ত্রের সাথে এটার কন্ট্রাডিকশন দেখেন কিনা? হ্যাঁ, কিন্তু ধর্মের জায়গায় এটা কি বলবো বিকৃতি এই অর্থে, ইসলামে আল্লাহর যে ধারণা সেটা হলো একটা নিরাকার গডের ধারণা, যিনি কোনো আকার নয়, যিনি উপলব্ধির ব্যাপার, যিনি গায়েব, যিনি পরম, যাকে কোনো কিছু কোনো বস্তুর সাথে তুলনা করা যায় না, তুলনা করলে এটা শিরক হবে। আপনি যখন আল্লাহর প্রতি ঈমান তো আল্লাহর প্রতি, কলেমার প্রতি ইত্যাদি, আপনি যখন একটা প্রতীকের প্রতি, একটা বস্তুগত বিষয়ের প্রতি ঈমান আনার সাথে, বস্তুগত বিষয়কে পছন্দ করার সাথে ঈমান আনা না আনার তুলনা করেন, সেটা শিরক হয়। রাইট। আপনি যখন এটাকে এই মার্কায় ভোট দেওয়ার সাথে বেহেশতে যাওয়ার তুলনা করেন, এটাও এক ধরনের শিরক হয়। তা এই জন্য আমি বলছি, এবার যে সবাই বলছে ধর্মের ব্যবহার হলো, আমি বলবো ইসলামেরই বড় ক্ষতি করা হলো, এবং ইসলামের শত্রুরাও কখনো ইসলামের এই ধরনের মৌলিক ক্ষতি করার সাহস পায়নি। এটা হলো একটা ব্যাপার। আরেকটা আপনি বলছিলেন গণতন্ত্রের সাথে যায় কিনা, যায়, গণতন্ত্রের সাথে এটা তো যায় না। গণতন্ত্র মানে পছন্দের অধিকার, অর্থাৎ আপনার একটা বহু ধরনের পছন্দ থাকতে হবে, ভিন্ন মতকে আপনি মর্যাদা দিবেন, ভিন্ন মতকে একটা জায়গা দিবেন, এবং ভিন্ন মত, সকল ধরনের মত মিলে একটা রাষ্ট্র পরিচালিত হবে। কিন্তু এবার তো আপনি তো মুসলিম নারীকেও মনোনয়ন দিতে অনিচ্ছুক, ভিন্ন মানে ধর্মের জায়গা থেকে, এবং অন্য অনেকগুলো দলকে আমরা নির্বাচনে অংশগ্রহণ করতেই দেই নাই। আমাদের হয়তো যুক্তি আছে, বিভিন্ন বক্তব্য আছে, ফলে গণতন্ত্রের জায়গা থেকেও এবার আমরা অনেক পিছিয়ে যাচ্ছি। আসলে একটা ছোট দেশ, এর সম্পদ খুব বেশি নয়, কিন্তু বিপুল মানুষ, আমাদের কর্মসংস্থান দরকার। বৈশ্বিক পরিমণ্ডলে বাংলাদেশের ভবিষ্যৎটা নির্ভর করছে একটা গণতান্ত্রিক বৈশিষ্ট্যের উপর। মানে আমরা যদি এখানে গণতন্ত্রকে এগিয়ে না নিই, তাহলে বৈশ্বিক পরিসরে সমৃদ্ধ বাংলাদেশের সম্ভাবনাটা অনেক কমে যাবে। তো বাংলাদেশের ভবিষ্যৎটা নির্ভর করছে আঞ্চলিকভাবে, বৈশ্বিকভাবে এবং দেশ হিসাবে, যে এখানে যদি আমরা একটা গণতান্ত্রিক রাজনৈতিক প্রতিষ্ঠানগুলো গড়ে তুলতে পারি তার উপর। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে, আপনাদের সময় দেওয়ার জন্য। শুধু দর্শক, দেখা হবে আবার পরের পর্বে অন্য কোনো অতিথির সাথে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।